সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার শুক্রবার সকালের নিয়মিত আয়োজন স্যাভলন হেলথ টিপস অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরিন। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে প্লাস্টিক সার্জারি। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন বরেণ্য প্লাস্টিক সার্জন। সাথে আছেন ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ও এএমজেড হসপিটাল। আসুন স্যারের সাথে পরিচিত হই এবং জেনে নিই প্লাস্টিক সার্জারি নিয়ে অজানা অনেক কিছু। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। প্লাস্টিক সার্জারি এমন একটা বিষয় যেটা নিয়ে আমাদের আসলে অনেক রকম মানে কি বলবো অদ্ভুত চিন্তাভাবনা আছে, অনেক রকম অদ্ভুত আশাও আছে। যেমন আমাদের কাছে প্লাস্টিক সার্জারি মানে হচ্ছে যে নাটক সিনেমায় যেটা আমরা দেখি যে চেহারা চেঞ্জ করে নায়িকা এক রকম থেকে আরেক রকম হয়ে গেল, বা প্লাস্টিক সার্জারি বলতে আমরা বুঝি যে নিখুঁত একটা সার্জারি যেটাতে কোনো ছেঁড়া কাটা দাগ নেই। আসলে প্লাস্টিক সার্জারি কি এবং এই চিন্তাটার উদ্ভব কিভাবে, কোথা থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে প্লাস্টিক সার্জারি নিয়ে এই মিথটা অনেক ডাক্তারদেরও আছে ইভেন, যে প্লাস্টিক সার্জারি আসলে কি করে। প্লাস্টিক সার্জারিতে এমন অভিজ্ঞতা আমাদের কাছে আছে যে অনেকে বলে যে আলোচনার পরিপ্রেক্ষিতে যে কি ধরনের প্লাস্টিক আপনারা, এরকম স্যার দর্শকের প্রশ্ন আমি পেয়েছি। হ্যাঁ, এরকম অনেকেই বলেন যে কি ধরনের প্লাস্টিক আপনারা ইউজ করেন, বিদেশি না দেশি, দেশি না বিদেশি, এবং প্লাস্টিক আমরা যদি দিই তাহলে কেমন খরচ হবে, আপনারা যদি দেন কেমন খরচ হবে, এরকম নানাবিধ বিষয় আছে। তো প্লাস্টিক সার্জারি কথাটা এসছে এক ধরনের একটা শব্দ থেকে, যেটাকে প্লাস্টিক শব্দটা আমরা যে বলে থাকি সেটা হচ্ছে মোল্ড করা। মোল্ড করার মানে অর্থ আপনারা অনেকেই জানেন যে কোনো একটা জিনিসকে একটা নির্দিষ্ট ফর্মুলায় দেওয়া, অর্থাৎ একটা জিনিস আমার ইচ্ছা মতো বানানো, এটাকেই মানে এই শব্দটা থেকে, হ্যাঁ, শেপ দেওয়া, একটা নির্দিষ্ট শেপ দেওয়া। এই প্লাস্টিকের এই শব্দটা থেকে আসলে এই সাবজেক্টের নাম হয়েছে প্লাস্টিক সার্জারি। মূলত আমরা প্লাস্টিক সার্জন হিসাবে যে জিনিসটাকে বিশ্বাস করে থাকি বা আমাদের যে প্রিন্সিপাল থাকে, আমরা বলি যে প্রথমে কোনো একটা জিনিসের ফর্ম দেওয়া, অর্থাৎ তার শেপ দেওয়া, হ্যাঁ, তারপরে আমরা বলি সেটা ফাংশন দেওয়া, অর্থাৎ সে কাজ করবে কিনা। পরবর্তী পর্যায়ে আমরা বলি যে অর্থাৎ ফিনিশটা কেমন হবে। অনেকেরই জিনিসটা চিন্তা করে এভাবে ফিনিশের কথা, অর্থাৎ প্লাস্টিক সার্জনের কাছে আসলে খুব সুন্দর হবে, কিন্তু একজন প্লাস্টিক সার্জনের যে মূল মন্ত্র থাকে, যা মূল বিষয় থাকে, কিন্তু এভাবে যে সে ফর এক্সাম্পল আপনার শরীর থেকে কোনো একটা অংশ চলে গেছে, আমাদের প্রথম কাজ থাকে যে ওই অংশটাকে আবার আগের মতো তৈরি করা, ফর্ম দেওয়া। শুধু তৈরি করলেই হবে না, ওইটাকে ওর যে ফাংশন ছিল সেই ফাংশনটা যাতে ফেরত আসে সেটা, এবং ফাংশন ফেরত আসতে গিয়া এটা দেখতেও সুন্দর হচ্ছে কিনা সেটা দেখা। এইভাবেই বেসিক্যালি প্লাস্টিক সার্জনরা চিন্তা করে থাকে এবং কাজ করে থাকে। স্যার, আমি যদি বলি যে আপনি যখন আপনার এই ক্যারিয়ার শুরু করলেন প্লাস্টিক সার্জারি, তখন থেকে বাংলাদেশের এই যে প্লাস্টিক সার্জারি এখন তো একটা বেশ ভালো একটা প্রেক্ষাপট, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একজন জেনারেল সার্জন হিসাবে কাজ করতাম। মূলত আমি 2010 সালের পর থেকে প্লাস্টিক সার্জন হিসাবে নিজেকে এই সাবজেক্টে এসেছি। তো তার সেই সময় পর্যন্ত প্লাস্টিক সার্জারিতে আসলে লোকের সংখ্যা ছিল খুবই কম। 8 থেকে 10 জন বাংলাদেশে প্লাস্টিক সার্জন ওই সময় হয়তো ছিলেন, একদম পরিপূর্ণ প্লাস্টিক সার্জনের কথা যদি আমরা বলে থাকি। তো আসলে প্লাস্টিক সার্জারির প্রয়োজনীয়তাটা অনেকেই তখন বুঝতেন না, অর্থাৎ প্লাস্টিক সার্জনের যে কাজটা তখন অনেকেই অন্য ডিসিপ্লিনের লোকজন করতেন, জেনে বা না জেনে। কিন্তু পরবর্তী পর্যায়ে প্লাস্টিক সার্জারির 2010 সালের পর থেকে আমি বলবো যে মানে 11 সাল থেকে বলা যায় যে আমাদের প্লাস্টিক সার্জারি বর্তমানে যে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্নার প্লাস্টিক সার্জারি আছে, ওনার যে ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ আবুল কালাম, উনি ঢাকা মেডিকেল কলেজের ডিপার্টমেন্টাল হেড হয়ে যাওয়ার পর থেকে ওনার যে একটা ভিশন ছিল যে বাংলাদেশে, উনি প্রথম চিন্তা করলেন যে বাংলাদেশে প্লাস্টিক সার্জনের যথেষ্ট প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেই তুলনায় খুবই কম। তো আপনি হঠাৎ করে তার তৈরি করতে পারবেন না প্লাস্টিক সার্জন, সেই জন্য আপনাকে একটা পরিকল্পনা নিয়ে আগাতে হবে, অর্থাৎ এই সাবজেক্টের ফেলোশিপ দেওয়া, মাস্টার্স দেওয়া, এটা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের আরেকজন প্রথিতযশা ব্যক্তি যিনি অনেকেই চিনেন, ডক্টর সামন্তলাল সেন, উনি বার্ন নিয়ে কাজ করেন। মূলত প্লাস্টিক সার্জারি টাকে বার্নের সার্জারির সঙ্গে একীভূত করে এই দুইজনের অবদানটাকে আমি বলবো যে অনেক বেশি, যে বাংলাদেশে প্লাস্টিক সার্জারি একটা রিভলিউশন হওয়ার এক কথাই বলতে পারি, যেটা বিগত 10 বছরে এক ধরনের রিভলিউশন হয়েছে। আগের তুলনায় এই মুহূর্তে প্লাস্টিক সার্জনের সংখ্যা এই গত 10 বছরে সব মিলিয়ে এখন প্রায় 100 জনের কাছাকাছি প্লাস্টিক সার্জন। খুবই আশার কথা। তবে আসলে প্লাস্টিক সার্জারির এত রোগী, বিভিন্ন
এর ব্রাঞ্চে যেগুলো নিয়ে কাজ করার জন্য বাংলাদেশে কয়েক হাজার প্লাস্টিক সার্জন দরকার। প্লাস্টিক সার্জারির ক্যারিয়ার, এবং রিসেন্টলি আমি আপনাকে খুব আনন্দের সঙ্গে একটা কথা বলতে পারি যে রেসিডেন্সি প্রোগ্রাম যেটা হয়েছে, এই প্রোগ্রামে প্লাস্টিক সার্জন হিসাবে মাত্র 20 জন করে এখন প্রতি বছর ঢুকে, কিন্তু এই সাবজেক্টে ঢুকছে যারা রেসিডেন্সি প্রোগ্রামের মধ্যে হাইয়েস্ট মার্ক যারা পাচ্ছে তাদের বেশিরভাগই এই প্লাস্টিক সার্জারিতে ঢুকছে। এবং তরুণদের মাঝে, বিশেষ করে তরুণের থেকে আমি বলবো তরুণেরা বেশি আগ্রহী হচ্ছে। এবং আমাদের প্লাস্টিক সার্জারিতে এই মুহূর্তে প্রায় ঠিক সার্জারিতে আমি বলবো যে নিয়ারলি 60-40, অর্থাৎ 40% সার্জনই প্রায় ফিমেল। এইটা আমার মনে হয় সার্জারির অন্য ব্রাঞ্চে বাংলাদেশে নাই। এটাও একটা আমি মনে করি যে একটা ভালো খবর। না, এটা তো স্যার আমি মনে করি যে বাংলাদেশে মহিলা ডাক্তাররা কিন্তু আগের যে একটা কনসেপ্ট ছিল যে মহিলা ডাক্তার মানে এই গাইনি পড়বে, বা এই কনসেপ্টটা কিন্তু এখন নাই। ইভেন আমি যে মেডিসিনের লোক, আমি এখন দেখি যে মেডিসিনেই অনেক মেয়েরাই ক্যারিয়ার করতে আগ্রহী। যেমন আপনার কথার রেশ ধরেই বলি যে মেয়েরাও প্লাস্টিক সার্জারিতে আসছে, এটা কিন্তু অনেকের জন্য খুব একটা আশা করে। এবং আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি সেশনে আমাদের মেয়েদের আসার পরিমাণ অনেক বেশি, এবং এটা খুবই ভালো একটা ব্যাপার। স্যার এবার আসি যে আসলে আপনারা প্লাস্টিক সার্জারিটা কি কি বিষয় নিয়ে ডিল করেন? এই বার্নের চিকিৎসার জন্য, বিশেষ করে বার্নের ক্ষেত্রে যাদের বার্নের পরিমাণ বেশি হয় তাদের অনেকগুলো সার্জারির প্রয়োজন হয়। একটা পেশেন্টের ক্ষেত্রে 15-20টা করে হয়। আবার দেখা যায় যে কিছু সংখ্যক বার্নের চিকিৎসা একেবারে এত খারাপভাবে হয় 1 বছর 2 বছর পরে তারা খুব খারাপ অবস্থা নিয়ে আসে, তাদেরও সার্জারির প্রয়োজন হয়। এই সমস্ত সার্জারিগুলো আসলে প্লাস্টিক সার্জনরা করে থাকেন। অন্যরাও যে করেন না তা না, কিন্তু আসলে বেসিক যে নিয়ম, সেই নিয়মের মধ্যে তাদের এই বিষয়ে তাদের প্রশিক্ষণ না থাকাতে অনেক ক্ষেত্রেই ভালো সার্জারি হয় না। তো বার্ন আমাদের বলতে পারেন যে প্লাস্টিক সার্জারির প্রায় 50% জনবলের ইয়েটা বার্নে চলে যায়। যদিও বার্ন 6টা ভাগের 1টা ভাগ অংশ, কিন্তু প্লাস্টিক সার্জনরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে, বিশেষ করে আমি বলবো সরকারি পর্যায়ের প্লাস্টিক সার্জনরা বেশিরভাগই বার্ন নিয়েই ব্যস্ত থাকেন। এর পরবর্তী পর্যায়ে যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে, ট্রমা। আমাদের দেশে আপনারা জানেন যে প্রতিনিয়ত প্রচুর সংখ্যক রোড অ্যাক্সিডেন্টে মানুষ পঙ্গু হচ্ছে। হয় একেবারে তাদের হাত পা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অথবা হাত পা এমনভাবে অঙ্গহানি তাদের হচ্ছে যেটার জন্য চিকিৎসা করতে গেলে অনেক ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ। এই জায়গাগুলোতে প্লাস্টিক সার্জনরা বিশাল ভূমিকা নিয়ে থাকে। এরপরে যে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে আমরা বলি যে আপনার ক্যান্সারে আক্রান্ত রোগীদের, বিশেষ করে মুখে, তারপরে পায়ে, হাতে, শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সারে যখন আক্রান্ত হয়, সেই আক্রান্ত অংশকে যখন ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরে তাকে যে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্লাস্টিক সার্জনের একটা বিশাল রিকনস্ট্রাকটিভ সার্জারি, এটাকে আমরা বলে থাকি, একটা বিশাল ভূমিকা আছে। এখানেও আমাদের একটা বড় সময় যায়। এরপরে আসে কনজেনিটাল মানে জন্মগতভাবে কিছু ত্রুটি নিয়ে মানুষ আসে। সেই ত্রুটিগুলোর মধ্যে ঠোঁট কাটা, তালু কাটা, একটা বছরে প্রায় 6 লাখ নতুন রোগী এই ঠোঁট কাটা, তালু কাটাতে আসে। এদের জন্য একটা বিশাল পরিমাণে প্লাস্টিক সার্জনের প্রয়োজন হয়। এছাড়া হাত জোড়া লেগে থাকে, পা জোড়া লেগে থাকে, শরীরের কোনো অংশ না হওয়া, যেমন কান সঠিকভাবে তৈরি না হওয়া, নাক সঠিকভাবে তৈরি না হওয়া, এই বিষয়গুলো জন্মগত, এদেরই একটা বিশাল অংশ প্লাস্টিক সার্জনদের ডিল করতে হয়। এবং সর্বশেষে আরেকটা বিষয় যেটা আছে, আধুনিক যে বিষয়টা, যেটা অ্যাস্থেটিক সার্জারি। অর্থাৎ কিছু মানুষের শরীরের কোনো কোনো অংশ আছে কিন্তু দেখা যাচ্ছে খুঁত থাকে, অথবা যেমন সুন্দরভাবে হওয়া উচিত সেমন সুন্দরভাবে না। এই জিনিসগুলোকে নতুন করে তৈরি করা, বা বয়স ধরে রাখার যে একটা সার্জারি, মুখের অংশ ঝুলে যাওয়া, বা এরকম পেটের অংশ বেড়ে যাওয়া, এরকম বিভিন্ন বিষয়ে এখন মানুষ বেশ অনেকটাই আগ্রহী হয়ে আসছে, এবং প্লাস্টিক সার্জনরা এগুলো নিয়েও এখন কাজ করছে। স্যার এবার তাহলে একটু বার্নের প্রসঙ্গে আসি, যে একটা ধরলাম যে কারো ঘরে বা কোথাও একটা বার্ন হলো, তা আপনাদের কাছে আসার আগ পর্যন্ত তা সে কী করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে বার্নের প্রাথমিক চিকিৎসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কী দেওয়া হলো তার উপরে নির্ভর করে পরবর্তী পর্যায়ে রোগী কতটা ভালো হবে ডিপেন্ড করবে। এখন এটা ডিপেন্ড করতেছে যে কোন লেভেলের বার্ন হলো। ফর এক্সাম্পল, একটা মানুষের গায়ে আগুন লেগে গেল, তো আগুন লেগে গেলে সে কী করবে? এটা ঘরের মধ্যেই হবে। তো ঘরের মধ্যে আগুন লেগে গেলে আপনাকে কি করতে হবে? আমরা একটা জনপ্রিয় টার্ম একটা ব্যবহার করে থাকি সবসময়, এটা সব জায়গাতেই, সেটা হচ্ছে আপনি ড্রপ অ্যান্ড রোল। অর্থাৎ আগুন লেগে গেলে আপনি দৌড়াদৌড়ি করবেন না, আপনি সাথে সাথে থেমে যাবেন, স্টপ হয়ে যাবেন। তারপরে কি করবেন? ড্রপ, পড়ে যাবেন মাটিতে পড়ে তারপরে কি করবেন? রোল করবেন, গড়াগড়ি দিবেন। এইটা হচ্ছে একেবারে প্রাথমিক কাজ। তাহলে কি হবে? আগুনটা নিভে যাবে।
নিকটবর্তী কেউ যদি কারোর উপস্থিত থাকেন তাহলে সে একটা কাপড় পানিতে ভিজিয়ে সেটা গায়ের উপরে দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে আগুনটা নিভে যাবে। এর পরবর্তী পর্যায়ে যেটা হবে যে আপনার এই যে জ্বলন্ত যে কাপড় চোপড় শরীরে থাকবে সেটাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে ঘটনা ঘটে যে মহিলারা এই বিষয়টা নিয়ে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে তারা তাদের লজ্জার কারণে যে তারা কাপড়টা খুলবে কি খুলবে না, এই ব্যাপারে কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না। সাথে সাথে শরীর থেকে কাপড় ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আপনার কাছাকাছি যদি পানি থাকে সেই পানির মধ্যে আপনি কি করবেন, যদি শাওয়ার থাকে শাওয়ারটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়াবেন 15 থেকে 20 মিনিট একেবারে। এবং এই পানিটা অবশ্যই ঠান্ডা পানি হতে হবে এমন না, নর্মাল পানিটাই আপনার দিতে হবে। যদি মনে করেন আপনার শরীরে অল্প কোনো অংশে গরম পানি পড়ে গেছে তাহলে আপনি কি করবেন, অবশ্যই সর্বপ্রথম কাজ হচ্ছে যে যেই জায়গাটা আপনার ঘটনার উৎপত্তিস্থল বা উৎসস্থল সেখান থেকে সরে আসতে হবে। সরে এসে গরম পানি পড়ে করলে একই কাজ, আপনি শাওয়ারের নিচে যাবেন অথবা একটা ট্যাপ ছেড়ে দিবেন। অর্থাৎ আপনাকে একটা ফ্লোয়িং ওয়াটার দিতে হবে। ফ্লোয়িং ওয়াটার গিভ ইউ দ্য বেস্ট রেজাল্ট। আচ্ছা, এবং সেটা অবশ্যই নর্মাল হতে হবে, রুম টেম্পারেচারে হতে হবে। পরবর্তী পর্যায়ে আমরা অনেক ক্ষেত্রেই দেখি এটা করার পরে অনেকেই দেখা যাচ্ছে ওইখানে পেস্ট, ডিম, ইভেন কি কাদামাটি দিয়েও লিপটে নিয়ে আসে। এই কাজটা অবশ্যই আপনারা করবেন না। এটা দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা কখনোই আপনারা একটা বার্নের জায়গাতে আপনি নর্মাল অন্য কিছু না থাকলে একটা পরিষ্কার পানি দিয়ে আপনি ধুয়ে ফেলবেন, যদি নর্মাল স্যালাইন থাকে সেটা দিয়ে আপনি করবেন। বাট কখনোই কোনো ধরনের এই ধরনের কোনো কিছু লাগাবেন না, সরাসরি আপনি নিকটস্থ ডাক্তারের কাছে চলে যাবেন। কাছাকাছি যদি আপনার একটা বার্ন সেন্টার না থাকে আপনি নিকটস্থ উপজেলা হাসপাতালে যাবেন, তারা জানবে, তারা আপনাকে পরবর্তী চিকিৎসা দিবেন। স্যার, আপনি বলছিলেন যে বার্ন হয়ে গেলে বা পুড়ে গেলে প্রাথমিকভাবে কি চিকিৎসা আমরা করতে পারি এবং তারপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে, এরপরে আপনারা কি করেন স্যার? ধন্যবাদ। আবারও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছোটোখাটো যেটা বার্ন হয়ে যায়, সে কারোর 1% 2% কোথাও স্কাল্ড হলো, আমরা যেটাকে বলি গরম পানি পড়লো, সেই ক্ষেত্রে নর্মাল ড্রেসিং দিলেই, নর্মাল ড্রেসিংয়ের মধ্যে যেমন আমরা অয়েনমেন্ট ব্যবহার করি, ব্যাট্রোসিন, বিটাডিন, সুপ্রাটোলি ইত্যাদি, এগুলো দিয়েই মানে চিকিৎসা করলে, এবং রেস্ট, ওই পার্টটাকে অবশ্যই রেস্ট দিতে হবে। সেটা প্লাস্টার দিয়ে হতে পারে, হাত ঝুলিয়ে রেখে হতে পারে, পা উঁচু করে রাখা হতে পারে। বাট যখনই বার্নের পরিমাণ 10%-এর বেশি চলে যায়, বা অনেক ক্ষেত্রে 10, মানে বিশেষ করে বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে 10%-এর বেশি, এবং যারা যুবক স্বাস্থ্যবান তাদের ক্ষেত্রে 20% বার্নের বেশি হয়ে গেলে সেই সমস্ত পেশেন্টকে আমরা অবশ্যই হসপিটালাইজ করি। এবং আমরা অনেকেই জেনে থাকি যে বার্ন হলে কী হয়, শরীরের চামড়াটা পুড়ে যায়। চামড়াটা যখন পুড়ে যায় তখন চামড়া সাথে সাথে ওই অংশ যখন অনাবৃত হয়ে যায় তখন শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং আমরা আরেকটা বলি অ্যালবুমিন, যেটা প্রোটিন বের হয়ে যায়। এইটাকে আমাদেরকে ঠেকাতে হবে। সুতরাং এই ক্ষেত্রে প্রথমতই আমরা যে কাজটা করে থাকি সেটা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাকে ফ্লুইড দিয়ে থাকে, স্যালাইন দিয়ে থাকে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে উপজেলা লেভেলে আসলো, সেখানে চিকিৎসা করলো, তারা বার্ন দেখে অনেকে ভয় পেয়ে যায়। তারা কোনো রকমের চিকিৎসা না করেই একটু ঢেকে দিয়ে দেখা যাচ্ছে এই রোগীটাকে 100 কিলোমিটার দূরে অন্য একটা জায়গাতে পাঠাচ্ছে। কিন্তু বাই দিস টাইম এই যে তার শরীর থেকে পানি শূন্যতা, মানে পানি বের হয়ে যাচ্ছে, লবণ বের হয়ে যাচ্ছে, তার শরীর থেকে অ্যালবুমিন বের হয়ে যাচ্ছে, এই ক্ষতিটা হয়ে যাচ্ছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বরং বলবো যে এই বিষয়টা যারা লোকাল উপজেলা লেভেল অথবা প্রাইমারি হেলথ কেয়ার অথবা বিভিন্ন জেলা লেভেল থেকেও ডাক্তারদের উদ্দেশ্যে যেটা আমি বলবো, আপনারা অবশ্যই বার্নের একটা পার্সেন্টেজ তৈরি করবেন এবং এই অনুযায়ী তাকে অবশ্যই একটা স্যালাইন দিবেন, ফ্লুইড দিবেন। আমরা নর্মালি আমাদের দেশে হার্টসাল ব্যবহার করি। আমরা নর্মালি যেটা করি যে বডির যে পার্সেন্টেজ পড়ে যায় সেই পার্সেন্টের সাথে 3/4% মাল্টিপ্লাই করে তার সাথে তার শরীরের ওজন মাল্টিপ্লাই করি, করে যে পার্সেন্টেজটা হয়, যে পরিমাণ ফ্লুইড হয়, সেই ফ্লুইডটাকে, সেই স্যালাইনটাকে আমরা 24 ঘন্টার একটা হিসাব করি। 24 ঘন্টার মধ্যে আমরা প্রথম 8 ঘন্টায় অর্ধেক পরিমাণে দিই, পরবর্তী 16 ঘন্টায় অর্ধেক পরিমাণে দিই। আমি মনে করি এই রোগীগুলোকে বিভিন্ন একটা টারশিয়ারি সেন্টারে পাঠানোর আগে আপনারা অবশ্যই এটুকু মেনটেন করে আসা উচিত। এটুকু মেনটেন করবেন অন্তত, মানে 16 ঘন্টার যে 8 ঘন্টা যেটা, সেই 8 ঘন্টার স্যালাইনটা দিয়ে তারপরে একটা প্রাইমারি ব্যান্ডেজ দিয়ে তারপরে আপনি স্যালাইন শুদ্ধ পাঠাবেন। তাতে করে এই যে প্রাইমারি রিসাসিটেশনের কথা যেটা, এইটা যদি হয়ে যায় তাহলে পরবর্তী চিকিৎসা করা তার সহজ হয়। তা না হলে যদি বড় ধরনের এই লম্বা সময়, বিশেষ করে আমরা বলি গোল্ডেন আওয়ার এখানে 2 আওয়ার, আপনি যদি 2 আওয়ারের মধ্যে স্যালাইন শুরু করতে পারেন
তাহলে রিসাসিটেশনের ব্যাপারটা খুব চমৎকারভাবে করা সম্ভব। এইটুকু সমস্ত ডাক্তার যারা প্রাইমারি যাদের কাছে যায় তারা অবশ্যই মেনটেন করবেন, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা স্যার, এই যে বার্নের পেশেন্টরা যখন আপনার কাছে আসেন, এটা তো আপনি ফ্লুইড ম্যানেজ করলেন বাকি, এরপরে স্টেপগুলো কি? এর পরের স্টেপ যেটা হয়, আমরা ডিসাইড করি প্রথমে যে এই বার্নটা কী ধরনের বার্ন, এই বার্নটা তার হিল করবে নর্মালি উইথ ড্রেসিং, না তার কোনো সার্জারি লাগবে। তো সাধারণভাবে গরম পানি গায়ে পড়ে গেলে যেটা হয়, তো আমরা ধরে নিই যে এই বার্নগুলো হিল হয়ে যাবে উইথ প্রপার ড্রেসিং, অ্যাসেপ্টিভ ড্রেসিং, এবং তাকে ফ্লুইড মেনটেন করতে পারলে, তাকে প্রপার অ্যান্টিবায়োটিক দিতে পারলে, এবং অন্যান্য এই যে অ্যালবুমিন চলে যাচ্ছে সেই অ্যালবুমিনগুলো রিপ্লেস করলে, তাহলে এই বার্ন সাধারণভাবে সার্জারি লাগে না। কী হয়, সাধারণভাবে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে 4 সপ্তাহের মধ্যেই বার্নগুলো হিল হয়ে যায়। তো আমরা এইভাবে প্ল্যানটা আগেই করে ফেলি, একদম শুরুতেই আমরা প্ল্যান করে অ্যাসেস করে ফেলি। আর যে বার্নগুলো ডিপ বার্ন, সাধারণভাবে ডিপ বার্ন কোনগুলো হয়, আপনার শরীরে যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে যে বার্নটা হয় তাদের বেশিরভাগই ডিপ বার্ন হয়। ইলেকট্রিক বার্ন যেটা হয়, ইলেকট্রিক বার্নটা অনেক ক্ষেত্রেই ডিপ বার্ন হয়ে থাকে। তাছাড়া কন্ট্যাক্ট বার্ন বলে আমরা এক ধরনের বার্ন থাকে, যেমন সে একটা কাপড় ইস্ত্রি করতে গিয়ে যে গরম হলো, সেই কাপড় ওইটা যদি আপনার লেগে যায়, তারপরে আপনার সাইলেন্সার পাইপ থেকে যে বার্নগুলো হয়, এই বার্নগুলো ডিপ হয়। এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণভাবে সার্জারি লাগে আমরা ধরে নিই আইডিয়ালি যেটা করা উচিত 1 থেকে 5 দিনের মধ্যেই যে অংশটা ডেড হয়ে গেছে সেগুলোকে আমরা ফেলে দিয়ে অনেক ক্ষেত্রে আমরা গ্রাফট করে দিই, চামড়া অন্য জায়গা থেকে চামড়া এনে লাগাই দিই, বা কিছু কিছু ক্ষেত্রে গ্রাফটেও হয় না। যে ফর এক্সাম্পল ইলেকট্রিক বার্ন হয়ে যেটা হয়, অনেক সময় দেখবেন যে একেবারে শরীরের হাড্ডি বের হয়ে গেছে, তারপরে কার্টিলেজ বের হয়ে গেছে, অথবা রক্তনালী বের হয়ে গেছে, নার্ভ বের হয়ে গেছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু শুধু চামড়া লাগালে হয় না, সেই সমস্ত জায়গাতে আমরা ফ্ল্যাপ সার্জারি বলে থাকি। এইটা কাছাকাছি থেকেও নিয়ে এসে যায়, অথবা আমরা ফ্রি মাইক্রোভাস্কুলার সার্জারির মাধ্যমে অন্য একটা জায়গা থেকে তার শরীরেরই অন্য একটা জায়গা থেকে চামড়া, চর্বি, মাংস সহ এনে সেট করে দিই, তার ফাংশনটাকে রিগেইন করার জন্য। আচ্ছা, এরকম একটা সার্জারি করতে কতক্ষণ সময় লাগে? এটাও ডিপেন্ড করে কিরকম, যে যদি আমরা লোকাল এরিয়া থেকে, সে ফর এক্সাম্পল আপনি ধরলেন যে আপনার হাতের এই জায়গা থেকে নষ্ট হয়ে গেল, আমরা যদি কাছাকাছি থেকে একটা এনে দিতে পারি তাহলে ওটা অনেক সময় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে হতে পারে। কিন্তু যদি আমরা মাইক্রোভাস্কুলার সার্জারি করি, মাইক্রোভাস্কুলার সার্জারি অর্থাৎ আমার শরীরের অন্য একটা জায়গা থেকে রক্তনালী এনে আবার অন্য আরেকটা জায়গাতে সেখানে জোড়া লাগাই, সেখানে 5 থেকে 6 ঘন্টা এমনকি 8 ঘন্টাও লেগে যেতে পারে। স্যার, এগুলোর প্রগনোসিস কেমন, ভবিষ্যৎ কেমন? খুবই ভালো। আপনি যদি আর্লি অপারেশন করতে পারেন, সেটা আপনি চামড়া লাগাই করেন অথবা ফ্ল্যাপ সার্জারি করতে পারেন, সেটা অলমোস্ট আমরা বলি যে নিয়ারলি নর্মাল চলে আসে, খুবই ভালো প্রগনোসিস। এবং ফাংশনের দিক থেকেও যদি না, যেমন মনে করেন যে যদি ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ লাগে, যে অনেক সময় দেখা যাচ্ছে টেন্ডনগুলো চলে যায়, নার্ভগুলো চলে যায়, সেক্ষেত্রে আমরা প্রথমে করি কি, যে ক্ষতটা হয়েছে সেটাকে আগে কাভার করি, তারপরে স্টেপ বাই স্টেপ টেন্ডন লাগাই, নার্ভ লাগাতে পারি। এরকমভাবে আমরা দীর্ঘমেয়াদী চিকিৎসার পরে অনেক রোগীর ক্ষেত্রে 1 বছর 1.5 বছর লেগে যায়, তারপরে বেশ ফাংশন চলে আসে। আচ্ছা স্যার, এই ধরনের যে আপনি অপারেশনগুলো বলেন, এগুলো তো আমি তো মনে করি অনেক সূক্ষ্ম কাজের অপারেশন, তো আমাদের দেশে এদের এক্সপার্টিস কীরকম বলে আপনি মনে করেন, বা আমি যদি পাশের দেশের সাথে তুলনা করি, আমি বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? ধন্যবাদ আপনাকে। আবারও আমি এই মুহূর্তে বলতে পারি পাশের দেশে, আমরা সরাসরি বলতে পারি ইন্ডিয়াতে এখন যে প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে যে সার্জারি করা সম্ভব, আমি বলতে পারি অলমোস্ট এভরিথিংই আমাদের দেশে এখন করা সম্ভব। আমরা কিছু কিছু জায়গাতে পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা গত 10 বছরে আমাদের যে প্রোগ্রেস হয়েছে, সেই প্রোগ্রেস অনুযায়ী আমরা বলতে পারি যে প্রায় 100% আমরা না বললেও একেবারে অলমোস্ট কাছাকাছি সার্জারি আমরা করতে পারি। যে প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের মানে এই এক্সপার্টিজের সংখ্যার দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণে রোগী আছে, সেই সমস্ত রোগীদেরকে এই সার্জারি করবার জন্য যে পরিমাণ সার্জন দরকার, এক্সপার্ট কম, হ্যাঁ, সেই পরিমাণ সার্জন এখনো ডেভেলপ করেনি। কারণ আমি শুরুতেই বলেছি মাত্র 100 জনের মতো প্লাস্টিক সার্জন আছে এই দেশে। তো আমার 18 কোটি দেশের মানুষের ক্ষেত্রে কয়েক হাজার দরকার। সুতরাং মানে সব ক্ষেত্রেই সম্ভব না। তবে আমরা সরকারি আমাদের যে সমস্ত হাসপাতালগুলো বাংলাদেশে আছে, এবং কিছু কিছু বেসরকারি হাসপাতালও আছে, যেমন আমরা যে এমজেড হাসপাতাল, সিটি হাসপাতাল সহ অন্যান্য অনেক হাসপাতালেও এই সার্জারিগুলো আমরা যা বললাম এই সার্জারিগুলো করা সম্ভব হচ্ছে। যেটা আগে ইন্ডিয়াতে অনেকে যেত, সিঙ্গাপুরে যেত, সেই সার্জারিগুলোই আমরা এখন করতেছি বাংলাদেশে। স্যার, খরচের ব্যাপারে
আমরা অনেকেরই ধারণা আছে যে প্লাস্টিক সার্জারিতে অনেক বেশি খরচ, ডেফিনেটলি খরচ আছে, কিন্তু আমাদের দেশের প্লাস্টিক সার্জারি তুলনামূলকভাবে কম টাকায় নিয়ে কারণ রোগীদের অনেক কিছু খরচ হয়, সেই তাদেরকে এই সার্ভিসটা দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে কম টাকায় এই সার্জারিগুলো করে। তার চেয়ে বড় কথা এই টাকার বিনিময়ে প্লাস্টিক সার্জারি, এই যে আমি একটা হাতের কাজটা আবার ফেরত পাচ্ছি বা একটা পায়ের জন্য, যে এটা তো একটা মোবিলিটি দাও, শুধু তাকে না তার ফ্যামিলিকে একটা মোবিলিটি দাও। খুব সিম্পলি বলতে পারি যে আমি সরকারি হাসপাতালে তো প্রতিনিয়ত যে সমস্ত অপারেশন করছি, আমাদের চার্জগুলো ফ্রি থাকে, সরকার ফ্রি দিচ্ছে অনেক ওষুধপত্র, তারপরেও কিছু কিছু খরচ হয়তো হয়। আমরা প্রাইভেটে আমি প্রতিনিয়তই করি, প্রাইভেটে এমজেড হসপিটালেই করি। একটা মানুষের গতকালই করেছে যে একটা মানুষের অপারেশনটা না করলে পুরো পাটা কেটে ফেলতে হবে, এই সার্জারি কিন্তু খুব অল্প টাকায় হয়ে যাচ্ছে। তাকে আপনি 1 কোটি টাকা দিয়ে নতুন একটা পা তৈরি করে দিতে পারবেন না, কিন্তু তার 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার মধ্যেই খরচ করে আপনি এই অপারেশনটা করে ফেলতে পারছেন। সুতরাং খরচ অবশ্যই বেশি হয়, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের দেশের মানুষের কথা চিন্তা করেই বরং বলতে পারেন যে সার্জনরা খুব কম টাকাতেই এই অপারেশনগুলো করে দিচ্ছে। আমরা এসে পড়েছি অনুষ্ঠান একদম শেষ দিকে। আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন এই প্লাস্টিক সার্জারির যে নতুন যে দিক, এই সম্বন্ধে 2-1টা বাক্য বলতেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। তো প্লাস্টিক সার্জারিতে আমাদের দেশে নতুন হলেও সারা পৃথিবীতে এই কসমেটিক বা অ্যাস্থেটিক সার্জারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এই বিষয়গুলো কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে, বিভিন্ন জায়গাতেই হচ্ছে। আপনারা যারা এই মানসিক যন্ত্রণায় অনেকেই থাকে যে এই বিষয়গুলো নিয়ে, যে আমার শরীরের বিভিন্ন অংশ খারাপ, আপনারা অবশ্যই প্লাস্টিক সার্জনের সাহায্য নিয়ে মানসিকভাবে অবশ্যই উজ্জীবিত হতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন। এটিএন বাংলার পরিবার সহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শুনলেন তো, প্লাস্টিক সার্জারিতে আমরাও কিন্তু পিছিয়ে নেই। তাই আপনার যদি এই জাতীয় কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। দর্শক, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান বা এটিএন বাংলা যে কোনো অনুষ্ঠান দেখতে চান তাহলে ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায়। এটিএন বাংলার সকল অনুষ্ঠান ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/atntube-program অথবা www.atntube.com এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সঙ্গে থাকুন। ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.facebook.com/atntube-program। এই ছিল আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশের সবাইকে। আল্লাহ হাফেজ।